তো আপনারা একটু লিখে রাখবেন, নাইলে গোজামিল বানাই ফেলতেছে এখানে, আপনাদের কষ্ট হবে পরবর্তী। এই যে লাস্টের 3টা দেখতে পারতেছেন, এই 3টা আপনি যে মানুষের এই যে মানুষ থেকে 6 টাকার দেওয়ার লোভ দেখেই মানুষের কাছ থেকে টাকা নিলেন, এই টাকা নিয়ে যদি ভেঙে যান, তো প্রফিটেবল একটা বিজনেস, এই বিজনেসটা আপনি অবশ্যই হাতছাড়া করবেন না। দেখা যাক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর চ্যাপ্টার 2 বা দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে, ওটা শেষ করতে কতক্ষণ লাগে, ঠিক আছে? তো এইটা মূলত আমাদের অর্থায়ন যেটা আছে বা আমাদের যে ফাইন্যান্সিং, ওই অর্থায়নের উৎস সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? মানে আমরা কোন সেক্টর থেকে বা কোন খাত থেকে আমরা আমাদের যে অর্থায়ন বা আমাদের যে ব্যবসার যে মূলধন বা আমাদের যে ব্যবসা করতে যে দৈনন্দিন টাকাগুলো লাগে, ওই টাকাগুলো কোত্থেকে আনবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমরা ফার্স্ট চ্যাপ্টারেই জানতে পারছি যে আসলে অর্থায়নটা কী জিনিস। তবুও এখানে একটু রিমাইন্ড করে নিই। অর্থায়ন হলো আমাদের যে ব্যবসায়ের দৈনন্দিন যে টাকাগুলো লাগে বা আমাদের যে মূলধন, ওই মূলধন সংগ্রহ করার, এরপর সংগ্রহ করার পর মূলধন সংগ্রহ করার প্রক্রিয়া, মানে অর্থায়নটা হলো পুরো একটি প্রক্রিয়া, যেটা কয়েকটা প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত। সো ওইখানের মধ্যে ফার্স্টে আছে যে টাকাগুলো লাগবে, এগুলো সংগ্রহ করতে হবে। কোথা থেকে সংগ্রহ করব, কীভাবে সংগ্রহ করব, কেমনে সংগ্রহ করব, এগুলো হলো অর্থায়নের ফার্স্ট যেই সেক্টর, ওই ফার্স্ট সেক্টর। এরপর সেকেন্ড আছে যে সংগৃহীত ওই টাকাগুলো কেমনে ব্যবস্থাপনা করব, বা ওই টাকাগুলো সঠিক ব্যবস্থাপনা কীভাবে করব আমরা সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য। এরপর কি আছে, কোন কোন খাতে আমরা এগুলোকে বন্টন করব। মানে মোট কথায় অর্থায়ন হলো একদম মূলধন। আমরা যদি ধরি যে আমাদের ব্যবসায় পরিচালনার জন্য যে টাকাটা লাগে, ওইটাকে তো মূলধন বলা হয়। এই মূলধনকে সংগ্রহ থেকে নিয়ে একদম এটার সম্পূর্ণ ব্যবস্থাপনা পর্যন্ত বা এটার সম্পূর্ণ ব্যবহার পর্যন্ত যেই প্রসেস ওটাই হলো অর্থায়ন। এরপর আসি যে এই চ্যাপ্টারে আমরা টপিক আলোচনা করবো, স্পেসিফিক টপিক। সো ওই টপিকগুলোই হলো মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে এই যে লাস্টের 3টা দেখতে পারতেছেন, এই 3টা ইম্পর্টেন্ট, যেখানে উৎসের শ্রেণী বিভাগ আছে বা আমাদের অর্থায়নের উৎসের শ্রেণী বিভাগ। এরপর আছে হলো মেয়াদি অর্থায়ন। এরপর আছে যে মেয়াদি অর্থায়নের 3টা স্বল্প এবং মধ্য এবং দীর্ঘ, এই 3টা ভাগের উৎসসমূহ, ঠিক আছে? তাহলে আসি যে আগে আমাদের যে অর্থায়নের উৎস, এটার একটা ব্রড একটা আছে। ব্রডলি চিন্তা করতে গেলে অর্থায়নকে মূলত প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে বলা হয়, এক ভাগটাকে বলা হয় অভ্যন্তরীণ, আর এক ভাগকে বলা হয় বহিস্থ। সো অভ্যন্তরীণ মানে কি, যেগুলো হলো ব্যবসার ভিতরে ঘটে বা ব্যবসার অভ্যন্তরীণ যেই কর্মকাণ্ড, ওইগুলোর সাথে সম্পর্কিত। আর বহিস্থ বলতে ব্যবসায়ের বাইরে যা ঘটে। সো ওইগুলোকে মূলত মেয়াদি অর্থায়ন নামে ডিফাইন করা হয়েছে, যেগুলো 3 ধাপে বা 3ভাবে মেয়াদ অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে আর কি। সো এইখানেই আমরা ফার্স্টে আসি যে মালিকানা ভিত্তিক অর্থায়ন, যেটা অভ্যন্তরীণ অর্থায়নের প্রথম ধাপ, ঠিক আছে? সো এই মালিকানা ভিত্তিক অর্থায়নগুলো কি? মালিকানা ভিত্তিক অর্থায়নগুলো হলো যেগুলো মালিকের সাথে সংশ্লিষ্ট। তো মালিকের সাথে সংশ্লিষ্ট মানে কি? মালিকের সাথে সংশ্লিষ্ট মানে ব্যবসায়ের মালিকারা, যারা ব্যবসায়ে মূলধন দেয় তারাই তো ব্যবসায়ের মালিক। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাই, এটা হলো মূলধন। মানে ব্যবসায় যদি আপনি মূলধন দেন, তাহলে ওই যে মূলধনের মাধ্যমে টাকাটা দিলেন, এটা একটা অর্থায়নের, বা আপনি মূলধনের মাধ্যমে মূলধনের উৎস হতে কি করলেন, অর্থায়ন করলেন। সো এই মূলধনকে মালিকানা ভিত্তিকের একটা কি বলা যাবে, পার্ট বলা যাবে। এখন এটার আরেকটা পার্ট আছে, যেটাকে 2 নম্বর পার্ট বলা যায়, যেটা হলো কোম্পানির ক্ষেত্রে। যেমন এখানে যে বললাম মালিকের মূলধন, এটা যদি ধরেন এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে হয়, তাহলে একজন মালিকই এই মূলধনটা তার ব্যবসায়ে দিয়ে থাকে, বা একজন মালিক তার ব্যক্তিগত বা তার আত্মীয় স্বজন থেকে নিয়ে টাকাটা দিয়ে থাকে। অন্যদিকে যেই কোম্পানিগুলো আছে, অংশীদারি ব্যবসায়ী যে অংশীদারগুলো আছে, ধরেন 2 থেকে যেই 7 বা 10 জন যেই অংশীদারগুলো থাকবে, ওই অংশীদারগুলো তাদের মূলধনকে একটা ভাগ করে বা কতজন কত টাকা দিবে, এটার একটা তারা চুক্তি করে কি দেয়, মালিক ব্যবসায়ী কি দেয়, মূলধন হিসেবে প্রদান করে, যেটাই অর্থায়নের আরেকটা উৎস, যেটাকে আমরা মালিকানা ভিত্তিক বলতে পারি। এরপর অভ্যন্তরীণ উৎসের আরেকটা পার্ট আছে, এটা হলো মুনাফা ভিত্তিক, যেগুলো হলো ব্যবসায়ের মুনাফার সাথে সংশ্লিষ্ট। মানে কি, ধরেন এখানে আমরা যদি দেখি, তাহলে অবন্টিত মুনাফা নামে একটা মুনাফা আছে, বা একটা ব্যবসায়ী যে সঞ্চিতি থাকে। সো এই অবন্টিত মুনাফাগুলো কি, অনেক সময় ধরেন ব্যবসায়ী দেখা যায়, ধরেন 1 বছরে 1 লক্ষ টাকা কি হলো, প্রফিট হলো। এই যে প্রফিট 1 লক্ষ টাকা হলো, এখন আমরা যখন শেয়ার মালিক বা আমাদের যে ব্যবসায়ের মালিকগুলো আছে, তাদেরকে যখন এই মুনাফাটা বন্টন করব, তখন অনেক ব্যবসায়ীর ক্ষেত্রে দেখা যায় যে তারা পুরোপুরি মুনাফাটা বন্টন করে না। ধরেন 80,000 টাকা তারা বন্টন করে দিল, বাকি 20,000 টাকা আছে। এখন এই 20,000 টাকাটা তারা রাখে হলো, ধরেন ভবিষ্যতে তো কোনো কাজে লাগতে পারে, বা ব্যবসায়ের প্রসারের জন্য এই 20,000 টাকাটা তারা রেখে দেয়, যেটা পরবর্তীতে তারা ব্যবসায়ের বিভিন্ন কাজে লাগাতে পারে, বা পরবর্তী অর্থায়ন হিসেবে বা পরবর্তী তহবিল হিসেবে এগুলো কি করে, ব্যবহার করে। আরেকটা পার্ট আছে, এটা হলো সঞ্চিতি কি, ধরেন আমাদের কুরিন সঞ্চিতি করা হয়, এরপর অবচয় সঞ্চিতি করা হয়। সো এই যে এই সঞ্চিতিগুলো কেন করা হয়? কুরিন সঞ্চিতি করা হয় কিসের কারণে? ধরেন আমরা কিছু একজন মানুষের কাছে পাওনা আছে, বা একজন মানুষের কাছে আমি 10,000 টাকা পাবো। এখন সে যদি আমাকে টাকাটা না দেয়, বা না দেওয়ার যে পসিবিলিটি আছে, এই টাকাটার যে লস, এটা গোছানোর জন্য, বা এটা আমাদের ব্যবসায় বড় কোনো ক্ষতির সম্মুখীন না হওয়ার জন্য এই কুরিন সঞ্চিতিটা করা হয়। এরপর অবচয় সঞ্চিতিটা কি কারণে করা হয়? ধরেন আমরা যেই
বড় ধরনের সম্পদগুলো আছে, ধরুন বড় ধরনের সম্পদ কি, ধরেন জমি আছে, বিভিন্ন কলকারখানা বা আমাদের যে যন্ত্রপাতি, সো ওই যন্ত্রপাতির যে অপচয় হয়, এখন একটা যন্ত্রপাতির মূল্য ধরেন 10 কোটি টাকা, এখন একসাথে তো এত কোটি টাকা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই যে ডিফিকাল্টি থেকে বাঁচার জন্য এই অপচয় সঞ্চিতিগুলো করা হয়, যেগুলো এই যে ধরেন 10 কোটি টাকা যদি সে আস্তে আস্তে 5 কোটি টাকা পর্যন্ত সঞ্চিতি করতে পারে বা সঞ্চয় করতে পারে, যেটা তার জন্য কি হবে, পরবর্তীতে গিয়ে প্রফিটেবল বা পরবর্তীতে গিয়ে তার তহবিল সংগ্রহের ক্ষেত্রে তেমন একটা ভোগান্তি পোহাতে হবে না। এরপর আরও একটা জিনিস আছে, ওটা হলো যে লভ্যাংশ লভ্যাংশ সমতাকরণ তহবিল, সমতাকরণ তহবিল, ঠিক আছে। সো এই তহবিল, এই লভ্যাংশ সমতাকরণ তহবিল কি, এটা হলো করা হয় একটা স্পেসিফিক কারণে। ওই কারণটা হলো ধরেন আমাদের 1 বছর ব্যবসায়ে অনেক বেশি পরিমাণে লাভ হলো, ধরো 1 বছরে আমরা 10 লক্ষ টাকা লাভ করলাম। এখন আমরা যদি এই 10 লক্ষ টাকাটা পুরোটা আমাদের যে যে শেয়ার মালিকগুলোকে দিয়ে দিই, তাহলে আমরা ধরেন এই 10 লক্ষ টাকা পুরোটাই দিয়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু টাকা রইলো না, কিন্তু পরবর্তী বছরে দেখা গেল আমাদের লাভ হলো না, উল্টা 2 লাখ টাকা লস হয়ে গেল। এখন এই 2 লক্ষ টাকা লস, এদেরকে তো প্রফিট দিতেই পারলাম না, উল্টা আমাদের কি হলো, এক প্রকার ভোগান্তির সৃষ্টি হলো, বা আমাদের যে শেয়ার মালিকগুলো আছে তাদের আশা ক্ষুণ্ণ হয়ে গেছে, বা আমাদের ব্যবসার একটা সুনাম ক্ষুণ্ণ হয়ে গেছে, যে তারা ব্যবসায় প্রফিট দিতে পারে না, উল্টা লস করে ফেলছে। এখন আমরা যেই বছর লাভ বেশি হয়েছে, 10 লক্ষ টাকা লাভ হয়েছে, এখন আমরা যদি শেয়ার মালিককে 10 লক্ষ টাকা না দিয়ে 7 লক্ষ টাকা দিলাম, এখন এই যে 7 লক্ষ টাকা দিলাম, এই 7 লক্ষ টাকার ফলে কিন্তু সে অখুশি হয় নাই, তাই সে কিন্তু লাভ ঠিকই পাইছে, 7 লক্ষ টাকার লাভ পাইছে, একটু কম পাইছে। এই যে 3 লক্ষ টাকা আমরা রেখে দিলাম, এটা পরবর্তী বছর যখন আমাদের ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা মিটিয়ে আমরা 1 লক্ষ টাকার প্রফিট কি করলাম, আমাদের যে শেয়ার মালিকগুলো আছে তাদেরকে প্রদান করলাম। এখন আমাদের ব্যবসায়ের যে পরিবেশ বা ব্যবসায়ের একটা মার্কেট, ওই মার্কেটে কিন্তু আমাদের একটা সুনাম রয়ে যাবে, যে ব্যবসার অবস্থা ভালো না, কিন্তু তবুও আমাদের শেয়ার মালিকদেরকে আমরা একটা 1 লক্ষ টাকার একটা প্রফিট দিয়ে দিলাম, বা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রফিট দিয়ে দিলাম। সো এই কারণেই লভ্যাংশ সমতাকরণ তহবিলগুলো করা হয়, ঠিক আছে। এরপর কি, এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওইটা হলো বিধিবদ্ধ সঞ্চিতি, ঠিক আছে। বিধিবদ্ধ সঞ্চিতিটা কি, এটা হলো ধরেন বিধিবদ্ধ সঞ্চিতিটা করা হয় কারণ একটা ব্যাংক যদি আপনি করতে চান, ধরেন এখন বর্তমানে কিন্তু সবচেয়ে লাভজনক ব্যবসা ব্যাংকের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, তাহলে যেমন ধরেন ব্যাংকের থেকে আপনি যদি ঋণ নেন, বা ধরেন 50,000 টাকা ঋণ নিয়েছেন, এখন আপনাকে কিন্তু 10% হারে কি দিতে হবে, সুদ দিতে হবে, মানে 100 টাকায় আপনাকে 10 টাকা দিয়ে দিতে হবে। অন্যথায় এখন আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ধরুন 50,000 টাকা রাখলেন, তখন কিন্তু আপনাকে ব্যাংক 6 থেকে 7 টাকা দিবে, এর চাইতে বেশি দিবে না। এখন দেখেন আপনি যদি একটা ব্যাংক খুললেন, যেটাতে আপনি 6 টাকা মানুষকে দিয়ে মানুষের টাকা নিয়ে নিলেন, এরপর মানুষের টাকা দিলেন, এবং এর বিনিময়ে 10 টাকা আপনি কিনে নিলেন, নগদে কয় টাকা, 4 টাকা প্রফিট, ঠিক আছে। সো এই যে এত প্রফিটেবল একটা বিজনেস, এই বিজনেসটা আপনি অবশ্যই হাতছাড়া করবেন না, কিন্তু এইখানে কিন্তু ট্রাস্ট ইস্যু আছে। আপনি যে মানুষের এই যে মানুষ থেকে 6 টাকার দেওয়ার লোভ দেখেই মানুষের কাছ থেকে টাকা নিলেন, এই টাকা নিয়ে যদি ভেঙে যান, এই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ব্যাংক ব্যবসার ক্ষেত্রে, বাংলাদেশ ব্যাংকের কাছে কি রাখতে হয়, জমা রাখতে হয়। মানে আপনি যদি একটা ব্যাংক চালু করতে চান, তবে ওই ব্যাংক যদি বাণিজ্যিক ব্যাংক হয়, বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে আপনাকে রাখতে হবে হলো 500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে, আপনার একটা নির্দিষ্ট মূলধনের একটা অ্যামাউন্ট জমা রাখতে হবে। আর যদি শাখাবিহীন ডিজিটাল ব্যাংক করেন, তাহলে ওই ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে আপনাকে 300 কোটি টাকা অবশ্যই জমা রাখতে হবে। মানে আপনি যে ফ্রড না, বা মানুষের টাকা নিয়ে ভাগবেন না এই জন্য, বা মানুষের ক্ষতি করবেন না এই জন্য, এই টাকাটা মূলধন, একটা সঞ্চিতি মূলধনটা রেখে দিতে হয়, যেটা আমরা বিধিবদ্ধ সঞ্চিতি নামে দেখতে পাই। এরপর আসি যে আমাদের ব্যবসায়ের বহিস্থ উৎস, মানে আমাদের যে ব্যবসায়ের অর্থায়ন বা তহবিল সংগ্রহ বা তহবিল নিয়ন্ত্রণ, সো ওইগুলোর বহিস্থ উৎসগুলো কি, যেগুলোকে আমরা বলছি মেয়াদি উৎস। সো এখানে 3টা আছে, 3টার মধ্যে ফার্স্টে আছে আমাদের কি, স্বল্প মেয়াদি যেটা আছে, এটা হলো 1 বছরের নিচে, মানে -1 বছর, 12 মাসের নিচে যেই অর্থায়নগুলো করা হয়। 12 মাসের নিচে বলতে, যেমন আমি বাকিতে পণ্য ক্রয় করলাম, পণ্য ক্রয় করলাম, ঠিক আছে। এখন এই যে আমি টাকা ছাড়া একজনের কাছ থেকে কিনে নিলাম, পণ্য নিয়ে নিলাম, তাকে তো টাকাটা দিতেই হবে, ঠিক আছে। সো এটাও ওয়ান কাইন্ড অফ অর্থায়ন, বা আমার যে তহবিল লাগতেছে, তহবিলটা কিসের জন্য লাগতেছে, একটা কাজের জন্য লাগতেছে, ওই কাজটা সম্পাদন করে ফেলছি তহবিল ছাড়াই, কাইন্ড অফ এটা আমি তহবিলটা সংগ্রহ করলাম। এরপর কি আছে, ধরেন এখানে আছে অগ্রিম অগ্রিম টাকা প্রাপ্তি, বা অগ্রিম টাকা নেওয়া হয়েছে ক্রেতার কাছ থেকে, ঠিক আছে। এটাও ওয়ান কাইন্ড অফ অর্থায়ন বা স্বল্প মেয়াদী অর্থায়ন। মানে এই যে ক্রেতার কাছ থেকে আমরা টাকা নিয়ে ফেলছি, কিন্তু তাকে তো আমাদের পণ্য দিতে হবে, এই যে পণ্য দিব, হ্যাঁ, এই যে পণ্য দিব, এটা কিন্তু 1 বছরের মধ্যে আমাদের পণ্যটা দিতে হবে। এরপর আরও কিছু আছে, যেমন বকেয়া বেতন, মানে এই যে বকেয়া বেতন, একে কিন্তু আমরা সুবিধা নিয়ে ফেলছি কিন্তু টাকা দিই নাই, বা 1 বছরের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে হবে, মানে এটাও ওয়ান কাইন্ড অফ কি, বকেয়া বেতন। এরপর বকেয়া ভাড়া, এটাও কাইন্ড অফ স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস।
এরপর আসি যে মধ্যমেয়াদী। মধ্যমেয়াদী কি? মধ্যমেয়াদী হলো 1 থেকে 5 বছরের মধ্যে যেই অর্থায়নের টাকাটা পরিশোধ করতে হবে, ঠিক আছে? বা যেই অর্থায়নের প্রভাব 1 থেকে 5 বছরের মধ্যে থাকে। সো এইখানের মধ্যে কি? এইখানের মধ্যে মূলত আসে হলো যে আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো যে লোনগুলো দেয়, ঠিক আছে? তো এইখানের মধ্যে আসে আমাদের যে, এখানে একটু কালো কলমের ছোটা দিই, নাহলে আপনারা বুঝতে পারতেছেন না। তো এখন এখানে আসে মূলত আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো লোন দেয় ওইগুলো। এরপর এই যে আমাদের যে বলতেছি মধ্যমেয়াদী তহবিল, এই তহবিলের কিন্তু এই যে মধ্যমেয়াদী তহবিল, এই তহবিলের খরচটা মানে তহবিলে ধরেন আমি একটা লোন নিলাম। সো ওই লোনটা মানে আমার লোনের একটা খরচ আছে, বা এই লোনের যে সুদ দিতে হবে, বা এই যে লোনে তাকে কিছু টাকা দিতে হবে, তাকে একটা লাভ দিতে হবে। সো ওই লাভটার বা ওই সুদটার যে খরচ বা ওই ইন্টারেস্টের যে খরচ, এটার ক্ষেত্রে স্বল্পমেয়াদী যেই স্বল্পমেয়াদী আমরা যেই লোনটা নিয়ে থাকি বা অর্থায়নটা নিয়ে থাকি, এটার ক্ষেত্রে দেখা যায় মধ্যমেয়াদীর যেই খরচ, এটা স্বল্পমেয়াদীর থেকে একটু কম থাকে, ঠিক আছে? সরি, স্বল্পমেয়াদী থেকে বেশি থাকে। মানে আমরা স্বল্পমেয়াদী ধরেন যে বকেয়া যেই ইয়েগুলো নিলাম, বা ক্রেতা থেকে অগ্রিম কিনে নিলাম, টাকা নিয়ে নিলাম, পরে তাকে পণ্য প্রদান করলাম, বা একজন থেকে ধার নিলাম, পরে তাকে 1 মাস বা 2 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কাইন্ড অফ কোনো খরচই নাই, তাকে কোনো টাকাই দেওয়া লাগলো না। কিন্তু যখন আপনি মধ্যমেয়াদী নেবেন বা 1 থেকে 5 বছরের জন্য বা 5 বছরের জন্য যখন কারো কাছ থেকে টাকা নেবেন, তাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হবে। এই জন্য বলা হয় যে স্বল্পমেয়াদী যেই ঋণ বা স্বল্পমেয়াদী যে অর্থায়ন, এটার খরচ মধ্যমেয়াদী থেকে কম। বা এখন এই যে মধ্যমেয়াদী যে খরচ, এটা স্বল্পমেয়াদীর যে খরচ ওইটা থেকে বেশি। এরপর আসি যে এই দীর্ঘমেয়াদী একটা জিনিস আছে। তো মধ্যমেয়াদী যেটা আছে ওইটার খরচ দীর্ঘমেয়াদী থেকে কম। মানে ধরেন আপনি 10 বছরের জন্য একটা লোন নিলেন। এখন এই লোনে অবশ্যই আপনার 10% করে ধরেন 10 বছর পর্যন্ত কি দেওয়া লাগলো, সুদ দেওয়া লাগলো। ধরেন 10% করে যদি 10 টাকা করে দেন, 10 বছরে 100 টাকা সুদ দিতে হবে। অন্যদিকে 5 বছরের জন্য একটা লোন নিলেন, যেটা আপনি 5 বছর পরিশোধ করেন 10 টাকা করে, তাহলে 50 টাকা। দেখা গেল কি মধ্যমেয়াদী যেটা ওইটার খরচ কম, দীর্ঘমেয়াদী যেটা ওইটা বেশি। আবার যেটা স্বল্পমেয়াদী এটার খরচ এই দুইটার চাইতে কি কম, ঠিক আছে? এরপর আসি যে এই তহবিলের উৎস কি, বা আমাদের যে মধ্যমেয়াদী তহবিল এগুলোর উৎস কি কি হতে পারে। সো এখানে আমাদের যে বাণিজ্যিক ব্যাংক বললাম, ওই বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন ধরনের ব্যাংক থেকে আমরা কি নিয়ে থাকি, লোন নিয়ে থাকি। কি মেয়াদি? ধরেন 1 বছর বা 3 বছর বা 4 বছর এরকম লোন নিয়ে থাকি। এরপর বিশেষায়িত কিছু প্রতিষ্ঠান আছে। বিশেষায়িত প্রতিষ্ঠান মানে কি? ধরেন কৃষি খাতের জন্য রাখা হয়েছে হলো কৃষি ব্যাংক। এরপর ব্যবসায়ী বিনিয়োগের জন্য বা মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য রাখা হয়েছে বিনিয়োগ ব্যাংক। এরপর রাখা হয়েছে মানে এখানে এই বিনিয়োগ ব্যাংক হলো ধরেন বিনিয়োগের জন্য ইয়াদে। এরপর শিল্প ব্যাংক আছে, এরপর ক্ষুদ্র কুটির শিল্পের জন্য ব্যাংক আছে, এরপর এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আলাদা ব্যাংক আছে। এই যে ব্যাংকগুলো বললাম বা এই যে প্রতিষ্ঠানগুলো বললাম, এগুলো হলো আপনাদের মধ্যমেয়াদী লোন দেয় বা মধ্যমেয়াদী ঋণ দেয়, যেগুলো আপনার অর্থায়নে সুবিধা প্রদান করে, ঠিক আছে? এরপর আসি যে আমাদের আরেকটা খাত আছে মধ্যমেয়াদী যে অর্থায়ন, এগুলোর ওইটা হলো, তো আপনারা একটু লিখে রাখবেন, নাইলে গোজামিল বানাই ফেলতেছে এখানে, আপনাদের কষ্ট হবে পরবর্তী খুঁজে নিতে, ঠিক আছে? তো এখানে যে 3 নম্বরে আমরা 1 নম্বরে বলছি হলো বাণিজ্যিক ব্যাংক, 1 নম্বরে বলছি বাণিজ্যিক ব্যাংক, 2 নম্বরে বলছি যে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো আছে কৃষি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, ঠিক আছে? 3 নম্বরে আছে হলো ধরেন আমাদের বেসরকারি কিছু এনজিও আছে, বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে। এনজিও মানে হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বা যেই বেসরকারি প্রতিষ্ঠান। ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি? ধরেন গ্রামীণ ব্যাংক আছে, এরপর ব্র্যাক ব্যাংক আছে। মানে নির্দিষ্ট এলাকা ভেদে নির্দিষ্ট কিছু রিজিয়নাল এই প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে, কিন্তু তাদের কার্যক্রম মানে শাখা রিজিয়নাল হয়ে থাকে আর কি, কিন্তু কেন্দ্রীয় তো একটা জিনিস আছে। কিন্তু এরা হলো কি? এরা হলো বেসরকারি প্রতিষ্ঠান, যেগুলো আপনাকে মধ্যমেয়াদী ঋণ দিবে 1 বছর বা 3 বছর বা 4 বছর। এরা 5 বছরের বেশি লোন তেমন একটা দেয় না, দেয় কিন্তু এটা খুবই সীমিত আর কি। এরপর কি আছে? এরপর আছে হলো কিছু মূলধনী বাজার আছে। 4 নাম্বার আছে হলো কিছু মূলধনী বাজার। মানে যারা মূলধনী বাজার বলতে যারা টাকার সাথে সংশ্লিষ্ট, মানে যারা দীর্ঘমেয়াদী থেকে একটু কম বা মধ্যমেয়াদী বা 4-5 বছরের সময়ের জন্য এরা কি দিয়ে থাকে, লোন টোন দিয়ে থাকে আর কি। তো এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে আছে হলো বীমা সংক্রান্ত কিছু প্রতিষ্ঠান বা বীমা প্রতিষ্ঠান। এরপর আমাদের যে শেয়ারের অবলেখক থাকে, তারাও কিন্তু অনেক সময় আমাদেরকে লোন দিয়ে থাকে, ঠিক আছে? সো এইখান থেকে এই যে এই উৎসগুলো থেকে আমরা কি করতে পারবো? আমাদের যে মধ্যমেয়াদী অর্থায়ন এটা করতে পারবো। এখন আসি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো দীর্ঘমেয়াদী অর্থায়নের মূলত এখানে আমরা 4টা সেক্টর দিছি, যে 4টা সেক্টর থেকে আমরা মধ্যমেয়াদী অর্থায়নটা করতে পারবো। এটা কি? ঋণ। আমরা বিভিন্ন যে বাণিজ্যিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক বা সরকারি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, এগুলো থেকে আমরা কি নিতে পারবো? ঋণ নিতে পারবো। আরেকটা হলো ঋণপত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো? ঋণপত্রের মাধ্যমে আমরা
ঋণটা সংগ্রহ করতে পারবো। এই ঋণটা কিভাবে ঋণপত্রটা কিভাবে হয়? এই যে আমরা একটা বললাম ঋণ, এই ঋণ ধরেন আমরা 1 কোটি টাকা একটা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম, ঠিক আছে? এখন আমরা 1 কোটি টাকা একটা ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করলাম, এটা একটা খরচের জন্য করলাম। কিন্তু এই যে 1 কোটি টাকা শুধু একটা মাত্র প্রতিষ্ঠান থেকে নিলাম। এই ঋণপত্রের ক্ষেত্রে দেখা যায় এই 1 কোটি টাকাকে আমরা ছোট, ছোট ভাগে করব। ধরেন যদি 1,000 টাকা করে ছোট, ছোট ভাগ করি, তাহলে আমরা 10,000 জন মানুষ থেকে ঋণপত্রটা কালেক্ট করতে পারবো বা ঋণটা কালেক্ট করতে পারবো। এটার ক্ষেত্রে সুবিধাটা কি? এটার ক্ষেত্রে হলো সুবিধা মানে শেয়ারের বিকল্প হিসেবে এটা কি করে কাজ করে। এবং মানুষ ধরেন আপনি এই 1 কোটি টাকা এটা পরিশোধ করতে আপনার একটু হিজিবিজি হয়ে যাবে যদি একসাথে পরিশোধ করতে যান। কিন্তু এই যে 1,000 টাকার যে একটা ছোট করে আপনি ছোট, ছোট ভাগ করে ফেললেন, এখানে আপনি এগুলো যখন তখন বা এখানে একটা মেয়াদ থাকে, ওই মেয়াদ অনুযায়ী আপনি পরিশোধ করতে পারবেন। এর মেয়াদের আগেও যদি আপনার অল্প টাকা থাকে, তাহলে ওই টাকাটা পরিশোধ করে আপনি কি এই ঋণপত্র পরিশোধ করে দিতে পারবেন। এরপর এখানে অবশ্যই অসুবিধা আছে। সো ওই অসুবিধা হলো, ধরেন আপনি 1 বছর, এখানে বছর ক্ষেত্রে বা মেয়াদ যেটা লেখা থাকে ওইটার ক্ষেত্রে ওইটা অনুযায়ী কিন্তু সুদটা দিয়ে দিতে হবে। তো ধরেন আপনার 1 বছর লাভ হলো না, 0 টাকা লাভ হলো বা 1 লক্ষ টাকা ক্ষতি হলেও কিন্তু এদেরকে বছরের যে নির্দিষ্ট লাভের হাত দেওয়া থাকে বা সুদের হাত দেওয়া থাকে, ওইটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপর এখানে আরেকটা সুবিধা, এটা হলো মানে আমাদের যে ঋণপত্রটা দিলাম, এটার কিন্তু ধরেন একটা 10 বছর বা 15 বছরের একটা মেয়াদ আছে। এই মেয়াদ পর্যন্ত ওইখানে যে পার্সেন্টেজটা লেখা থাকবে ওই ঋণপত্রে বা ওইটার দলিলে যে পার্সেন্টেজটা লেখা থাকবে, মানে 5% যদি লেখাও থাকে, এটা 15 বছর পর্যন্ত শুধু ওই 5%ই সে সুদ পাবে। এরপর একটা আছে হলো, এটা হলো লিজ। লিজ মানে কি? লিজ মানে হলো যেই আমরা ধরেন একটা ব্যবসা করতে গেলাম, এখন আমাদের অনেক বড় একটা কি লাগবে, ধরেন গোডাউন লাগবে। এখন আমরা তো ওই গোডাউনটা কিনে ফেলতে পারবো না। কিনে ফেললে আমাদের যে তহবিল, ওই তহবিলের একটা বড় পরিমাণ অংশ কোথায় চলে যাবে? শুধু কিনতে চলে যাবে। এরপর আমাদের যন্ত্রপাতি আছে আর বিভিন্ন ধরনের খরচ আছে, ওইগুলো আমরা কি বহন করতে পারবো না। এই জন্য যেই বড় বড় যেই সেক্টরগুলোতে ইনভেস্ট করা লাগে, ওইগুলো আমরা লিজ নিতে পারি। সো এই সংক্রান্ত কীরকম সম্পত্তি আছে, ওইগুলো হলো ধরেন জমি আমরা লিজ দিতে পারি। অনেক সময় দেখা যায় খাজনায় জমি নেই, বা ওই বর্গা যেই টাইপের বর্গা জমি নেই, বা খাজনা দেওয়ার জন্য জমি নেই, বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজের ফসল ওই জমির মালিককে দিয়ে দেওয়া হবে, এই শর্তে জমি নেওয়া হয়। এটাও কিন্তু এক প্রকার লিজ। এরপর মাছ চাষের জন্য বিভিন্ন পুকুর লিজ নেওয়া হয়, এগুলো হলো লিজ। মানে মালিকানা অন্যের, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া বা সুদ দেওয়ার মাধ্যমে। এরপর একটা আছে যেটা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক আর্থিক যে সংস্থাগুলো আছে, এগুলো মূলত করা হয় দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য। মানে আপনি এই যে ইন্টারন্যাশনাল যে মনিটারি ফান্ডগুলো আছে, IMF বলা হয় এটাকে, ঠিক আছে? এই IMF থেকে লোন দেওয়া হয় কিন্তু একটা দেশকে, মানে একটা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য বা একটু আপডেট করার জন্য বা অর্থনীতিকে তাজা করার জন্য এই IMF গুলো লোন দিয়ে থাকে, ঠিক আছে? এরপর আসি এখানে, কিন্তু এই যে আমরা স্বল্প মেয়াদিতে একটা জিনিস মিস করছি, ওটা হলো স্বল্প মেয়াদিতে দুই ধরনের স্বল্প মেয়াদি ঋণ হয়ে থাকে আর কি। একটা হলো প্রাতিষ্ঠানিক, আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক বা ব্যক্তিক টাইপের, ঠিক আছে? একটা প্রাতিষ্ঠানিক আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক, ঠিক আছে? সো এই প্রাতিষ্ঠানিকগুলো কি? প্রাতিষ্ঠানিকগুলো হলো ধরেন আমরা প্রাপ্য বিল, আমাদের যে প্রাপ্য বিলগুলো থাকে, ওই প্রাপ্য বিলগুলো কি করলাম? বাট্টাকরণ করলাম একটা ব্যাংক থেকে। এরপর প্রদেয় বিল আছে, ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন করা। এরপর ক্ষুদ্র ঋণ টাইপের, এগুলো তো সব প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট। যেমন ব্যাংকের যে জমাতিরিক্ত উত্তোলন করলাম, এটা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট। যে ক্ষুদ্র ঋণ নিলাম, এটাও ঋণদাতা যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট। এরপর প্রাপ্য বিল যে বাট্টাকরণ করলাম, এটাও ব্যাংকের সাথে সংশ্লিষ্ট। প্রদেয় বিল, এটাও আরেকটা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট। কিন্তু যখন আপনি অপ্রাতিষ্ঠানিক বা এটা চিন্তা করবেন, এটা কি? এটা ধরেন বকেয়া বেতন বা অগ্রিম যে ক্রেতা থেকে টাকা নিয়ে নিলাম, এরপর বিভিন্ন মহাজন আছে এদের থেকে টাকা নেওয়া, এগুলো হলো অপ্রাতিষ্ঠানিক, ঠিক আছে? এরপর আসি আমরা পরবর্তী পার্টে। তো পরবর্তী পার্ট হলো আমরা কিভাবে উৎসটা নির্বাচন করব, ঠিক আছে? তো উৎস নির্বাচনের ক্ষেত্রে আমাদের এখানে 5টা টপিক আছে। 5টা টপিকগুলো আমরা একটু দেখে নিই। যে ব্যবসায়ের ধরন, এখন এই ব্যবসায়ের ধরন অনুযায়ী কিভাবে আমরা উৎস নির্বাচন করব? ধরেন ব্যবসায় মূলত আমরা তো 3 টাইপের ব্যবসা দেখতে পারি। একটা হলো এক মালিকানা, মালিক, আর একটা হলো অংশীদারি, আর একটা হলো কোম্পানি। তো আমরা এই যে 3টা ব্যবসায়িক প্রতিষ্ঠান বললাম, এই 3টার কিন্তু যে তহবিল বা তহবিলের উৎস, এরা কিন্তু 3টা আলাদা আলাদা পরিমাণ আলাদা আলাদা উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে। যেমন এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা, এরা কিন্তু শেয়ার বাজারে ছাড়তে পারবে না। শেয়ার করতে কে নিবে? শেয়ার নিবে হলো কোম্পানি। এরপর এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় কিন্তু তাদের পরিচিত মানুষ থেকে কি নিতে পারবে? ঋণ নিতে পারবে। এটা কিন্তু কোম্পানি নিতে পারবে না। কোম্পানি যে একটা স্পেসিফিক অ্যামাউন্ট শেয়ার কেনার সময় দেয়, ওইটাই মূলত। এরপর হলো তারা দীর্ঘমেয়াদী যে ঋণগুলো করে ওইগুলো এরপর লিজ, এগুলো কিন্তু কোম্পানির ক্ষেত্রে লিজ অবশ্যই এরা দুইজনে নিয়ে থাকে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে যে বড় বড় দীর্ঘমেয়াদী যে অর্থায়ন, এরপর শেয়ার বিক্রয়, এগুলো কিন্তু করে থাকে কোম্পানি। অন্যদিকে এই যে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় এরা কি করে থাকে? এরা বিভিন্ন ধরনের সঞ্চয় থেকে তহবিল সংগ্রহ করে। এরপর তাদের যে আত্মীয় স্বজন, এরপর ব্যাংক জমাতিরিক্ত, এখান থেকে কি করে? তাদের যে আর্থিক যে তহবিল, ওই তহবিলগুলো সংগ্রহ করে। এরপর কি?
জামানতযোগ্য সম্পত্তির অভাব। এখন মনে করেন আপনি একটা ব্যবসা শুরু করলেন, এখন শুরুর সাথে সাথে তো ব্যবসায় আপনার দীর্ঘমেয়াদী যে সম্পদগুলো থাকে, ধরেন জমি, এরপর কলকারখানা, এগুলো তো আপনার কাছে নাই, এগুলো আপনার নতুন করে শুরু করবেন। এখন শুরুর ক্ষেত্রে তো আপনি এগুলো জামানত রাখতে পারবেন না। সো এই জামানত রাখার যে অভাব বা জামানতের অভাব, আপনি যে সম্পদ জামানতের অভাবে দীর্ঘমেয়াদী লোনগুলো নিতে পারবেন না। সো এইখানে আপনি দেখতে পারবেন যে উৎস নির্বাচনের ক্ষেত্রে আপনার এখানে স্বল্প বা দীর্ঘমেয়াদী যে তহবিলের উৎস, এগুলো সিলেক্ট করতে হবে, কারণ আপনার জামানত দিতে পারবেন না, এই জন্য আপনি দীর্ঘমেয়াদী যে লোনগুলো, এগুলো নিতে পারবেন না। এরপর কি আছে? এরপর আছে হলো অর্থায়নের প্রয়োজন নির্ধারণ। এখন দেখেন, মনে করেন আপনার একটা মেশিন লাগতেছে যেটার মূল্য 1 কোটি টাকা। সো 1 কোটি টাকা কিন্তু আপনি স্বল্প মেয়াদি থেকে নিতে পারবেন না, এটা অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী উৎস হতে নিতে হবে। এখন মনে করেন আপনার ইনস্ট্যান্ট 10,000 টাকার কি লাগতেছে, পণ্য লাগতেছে। সো এই 10,000 টাকা আপনার কাছে বর্তমানে নাই, এটা যখন আপনি কালেক্ট করবেন তখন ধরেন আপনার আত্মীয় স্বজন থেকে নিলেন, বা শর্টকাটে যেটা ধরেন এই 10,000 টাকার পণ্য কিন্তু আপনি বিক্রয় করেই টাকাটা দিয়ে ফেলতে পারতেছেন, এই জন্য এটা স্বল্প মেয়াদী যে উৎস, ওইখান থেকে নিতে পারবেন। এরপর কি? তহবিলের খরচ। এখন আমরা খরচের ক্ষেত্রে একটা বলছি যে সবচাইতে বেশি লাগে হলো দীর্ঘমেয়াদীতে বেশি, এরপর মধ্যমেয়াদীতে হলো দীর্ঘমেয়াদীর চাইতে কম, কিন্তু আমাদের যে স্বল্পমেয়াদী, এই স্বল্পমেয়াদীর চাইতে বেশি লাগে। ঠিক আছে, স্বল্পমেয়াদীর চাইতে বেশি, দীর্ঘমেয়াদীর চাইতে কম। অন্যদিকে স্বল্পমেয়াদীতে সবচেয়ে কম খরচ কি হয়, তহবিলের খরচ হয়। এই জন্য এই যে খরচ, এটাও উৎস নির্বাচনের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। এরপর কি? তহবিলের ঝুঁকি। এখন এখানে দেখেন, আমরা যে লিজ দিয়ে বা জামানত দিয়ে যে ঋণগুলো নিয়ে থাকি বা যেই তহবিলগুলো সংগ্রহ করে থাকি, আমরা কিন্তু পরবর্তীতে ওই তহবিলের যে ঋণ এবং ওই ঋণের সুদ যদি পরিশোধ করতে না পারি, তাহলে আমাদের কিন্তু ওই যেই সম্পদটা জামানত রাখলাম, ওইটা কিন্তু চলে যাওয়ার ঝুঁকি থাকে। এরপর ধরেন আমি একজন থেকে ঋণ নিলাম, ওই ঋণের তার যে সুদের হার, ওই সুদের হার অনুযায়ী আমি পরিশোধ করতে পারতেছি না, এখানে কিন্তু অনেক ধরনের ঝুঁকি থাকে। তো এইটাই হলো এই পর্যন্ত আমাদের যে চ্যাপ্টার 2, এই পর্যন্তই। এরপর কোনো টপিক যদি আপনাদের বাকি থাকে, আর যদি কিছু না বুঝেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।